বিয়েতে আর মাত্র একদিন বাকি ছিল। আজ হলুদ আর মেহেন্দির অনুষ্ঠান ছিল এবং কাল বরযাত্রী আসার কথা ছিল। ঘর অতিথিতে গিজগিজ করছিল। রমেশজি সকাল সকাল উঠে তৈরি হয়ে গেলেন। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যা তিনি বুঝতে পারছিলেন না। সম্ভবত এটাই হয় যখন একজন বাবা তার মেয়েকে বিদায় জানাতে চলেছেন। তিনি ভগবানের সামনে প্রদীপ জ্বালালেন এবং হাত জোড় করলেন। হে ভগবান, আমার মেয়েকে সবসময় সুখে রেখো। তার শ্বশুরবাড়িতে সবাই তাকে ভালোবাসুক। আমার মেয়ের জন্য আমি যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো যেন সব সত্যি হয়। প্রার্থনা করতে করতে তার চোখ ভিজে গিয়েছিল। তিনি জানতেন যে কাল সন্ধ্যা নাগাদ তার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এটা আনন্দের দিন ছিল, কিন্তু হৃদয়ে একটা অজানা অস্থিরতা ছিল। সরিতাজিও জেগে উঠলেন। তিনি সোজা প্রিয়ার ঘরে গেলেন। প্রিয়া, মা ওঠো, স্নানের সময় হয়েছে। পণ্ডিতজি বলেছেন যে শুভ মুহূর্তের আগেই তোমাকে তৈরি হতে হবে। তিনি দরজার বাইরে থেকে আওয়াজ দিলেন এবং তারপর বাইরে এসে বাকি প্রস্তুতি দেখতে লাগলেন। তিনি দৌড়ে দৌড়ে সব ব্যবস্থা দেখছিলেন। তার মুখে এক অদ্ভুত তৃপ্তি ও গর্বের ভাব ছিল। অবশেষে তার মেয়ে শহরের সবচেয়ে নামী পরিবারগুলির মধ্যে একজনের বউ হতে যাচ্ছিল। ছেলেটি খুব ভালো এবং ধনী পরিবার থেকে ছিল। সে বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছিল এবং তাদের ব্যবসা অনেক শহরে ছড়িয়েছিল। রমেশজি তার সামর্থ্যের চেয়েও বেশি এই বিয়েতে খরচ করছিলেন, এই ভেবে যে মেয়ের ভাগ্য যদি উজ্জ্বল হয় তবে তার জীবনও সফল হয়ে যাবে। এদিকে সরিতাজির তো আনন্দের সীমা ছিল না। এমন সম্পর্ক তো ভাগ্যবানেরাই পায়। তিনি অতিথিদের সাথে কথা বলতে বলতে ছেলের পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিলেন। সরিতাজি তার স্বামীর সাথে ঝগড়া করে এই সম্পর্কটি নিজের মেয়ের জন্য পাকা করেছিলেন। কিছুক্ষণ পরে পণ্ডিতজিও এলেন। আরে সরিতা, পণ্ডিতজি এসেছেন। রমেশজি গম্ভীরভাবে বললেন। প্রিয়া তৈরি হয়ে থাকলে তাকে নিচে নিয়ে এসো, শুভ মুহূর্ত পার হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, সরিতাজি নিচের কপালে হাত মারলেন। আমি তো ভুলেই গিয়েছিলাম, এখনই তাকে নিয়ে আসছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি মনে মনে বিড়বিড় করতে লাগলেন। জানি না এই মেয়েটি তৈরি হয়েছে কি না। তিনি দরজার কড়া নাড়লেন। প্রিয়া, ঘুমাচ্ছিস নাকি এখনো? কিন্তু কোনো সাড়া এলো না। আরে গেল কোথায়? এতও কি ঘুম যে বিয়ের অনুষ্ঠানেরও খেয়াল নেই? রাগে চিৎকার করতে করতে সরিতাজি দরজাটা ধাক্কা দিলেন। দরজা খোলা ছিল, ভেতরে ঘর খালি ছিল। বিছানা তেমনই পাতা ছিল যেন কেউ ওতে ঘুমায়নি। প্রিয়ার আলমারি খোলা ছিল এবং কিছু জামাকাপড় উধাও ছিল। সরিতাজির পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার বুক ধরাস ধরাস করতে লাগল। প্রিয়া, প্রিয়া, তিনি পুরো বাড়িতে চিৎকার করতে লাগলেন। তার আওয়াজ এত জোরে ছিল যে রমেশজি তাড়াতাড়ি উঠে ছুটে এলেন। কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? প্রিয়া ঘরে নেই। সরিতাজির গলা কাঁপছিল। তার বিছানা দেখো, যেন সে ঘুমায়নি এখানে। রমেশজির মনে হল যেন তার বুক থেকে হৃৎপিণ্ড বেরিয়ে আসছে। তিনি ঘরে গেলেন, প্রতিটি কোণ দেখলেন, বাথরুম চেক করলেন, ছাদে গেলেন, কিন্তু প্রিয়া কোথাও ছিল না। তিনি দেখলেন যে তার গয়নার বাক্স খালি পড়েছিল এবং সবচেয়ে বড় কথা, তার মোবাইল ফোনটিও ছিল না। অঞ্জলি, যে রান্নার কাজ সামলাচ্ছিল, আওয়াজ শুনে ছুটে এলো। কাকা, কি হয়েছে? প্রিয়া কোথায়? বুঝতে পারছি না মা, বলতে বলতে রমেশজির হাত কাঁপছিল। তিনি প্রিয়ার নাম্বারে ফোন করলেন। ফোন সুইচ অফ ছিল। তিনি আবার চেষ্টা করলেন, আবারও সুইচ অফ। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সরিতাজি মেঝেতে বসে পড়লেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। আমার মেয়ে, আমার প্রিয়া কোথায় গেল? হে ভগবান, এ কি হল? তখনই অঞ্জলি প্রিয়ার বালিশের নিচে একটি ভাঁজ করা কাগজ দেখতে পেল। সে সেটা তুলে খুলল। কাগজে প্রিয়ার হাতের লেখায় কিছু একটা লেখা ছিল। অঞ্জলি পড়া শুরু করল এবং প্রতীকী শব্দের সাথে তার মুখের রং উড়ে গেল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হল এবং তার হাত থেকে কাগজটা পড়ে গেল। রমেশজি কাগজটি তুলে নিয়ে পড়তে লাগলেন। বাবা, মা, আমাকে ক্ষমা করো। আমি আকাশের সাথে বিয়ে করতে পারব না। আমি রোহিতকে ভালোবাসি। আমরা দুজন কলেজ থেকে একসাথে আছি। আমি তোমাদের আগে জানাতে চেয়েছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আমি জানি এটা জেনে তোমরা কষ্ট পাবে, কিন্তু আমি রোহিতকে ছাড়া বাঁচতে পারব না। আমরা বিয়ে করছি, এবার আমাকে খোঁজার চেষ্টা করো না। প্রিয়া। রমেশজির হাতে কাগজটা কাঁপছিল। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। তিনি টলমল করে দেয়ালের সাহারে দাঁড়ালেন। তার মুখ থেকে একটিও শব্দ বের হচ্ছিল না। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। সরিতাজি কাগজটা পড়লেন এবং চিৎকার করে উঠলেন, না, এটা মিথ্যা। আমার মেয়ে এমন করতে পারে না। তিনি এত জোরে কাঁদতে লাগলেন যে পুরো বাড়ি কেঁপে উঠল। প্রতিবেশীরা ছুটে এলো।
বিয়েতে আসা আত্মীয় স্বজনরাও জড়ো হলেন। কি হয়েছে, বিয়ের এই পরিবেশে এসব চেঁচামেচি কেন? কেউ একজন অবাক হয়ে জিজ্ঞেস করল, রমেশ, বিয়ের সময় হয়ে আসছে, কি ব্যাপার? রমেশজির মামাতো ভাই মনোজজি তার কাঁধ ধরলেন। কি হলো ভাই, বলো তো সত্যি করে। রমেশজি আস্তে করে বললেন, তার কণ্ঠে কোনো প্রাণ ছিল না। প্রিয়া, প্রিয়া পালিয়ে গেছে কোনো একটা ছেলের সাথে। এই কথাগুলো শোনার সাথে সাথেই যেন সময় থমকে গেল। সবাই হতবাক হয়ে গেল। কি বলবে, কি করবে, কারোরই বুঝে আসছিল না। তারপর হঠাৎ সবাই একসাথে বলতে লাগল, এ কি বলছো, ভগবান, এ কেমন বিপদ এলো? ছেলের বাড়ির লোকেরা কি বলবে, সমাজে কি করে মুখ দেখাবে? রমেশজি শুধু দাঁড়িয়েছিলেন, ঠিক পাথরের মূর্তির মতো। তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত আশা, তার সারা জীবনের সঞ্চয় সব কিছু এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন কেউ তার বুকের ওপর বসে তার শ্বাসরোধ করছে। অঞ্জলিও এক কোণে দাঁড়িয়েছিল, নীরবে কাঁদছিল। কোথায় সানাই বাজার কথা ছিল, আর কোথায় শোকের ছায়া নেমে এলো। আনন্দের বাড়ি এক মুহূর্তে দুঃখের সাগরে ডুবে গেল। এই খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। যে অতিথিরা বিয়েতে আসার জন্য তৈরি হচ্ছিলেন, তারা জানতে পারলেন যে কনেই পালিয়ে গেছে। ছেলের বাড়িতে কেউ ফোন করে খবর দিয়ে দিল। 1 ঘণ্টার মধ্যে আকাশের পরিবারের লোকেরা রমেশজির বাড়িতে এসে পৌঁছলেন। আকাশের বাবা শ্যাম সুন্দরজি একজন বড় ব্যবসায়ী ছিলেন। তার মুখে ছিল রাগ আর ঘৃণার ভাব। তার সাথে তার 2 ছেলে এবং কিছু আত্মীয়ও ছিলেন। রমেশ, শ্যাম সুন্দরজি কঠিন গলায় বললেন, এ কি তামাশা, আমাদের সাথে এমন প্রতারণা কেন করলে? রমেশজির বলার মতো কিছুই ছিল না। তিনি শুধু হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। আমি জানতাম না, আমি কিছুই জানতাম না, জানতাম না। আকাশের মা চেঁচিয়ে উঠলেন, নিজের মেয়ের সম্পর্কে জানতে না? ওর সম্পর্ক চলছিল আর আপনারা জানতেন না? আমাদের অপমান করেছেন আপনারা পুরো শহরে, আমাদের নিয়ে ঠাট্টা হচ্ছে। আমরা এই বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছি, শ্যামসুন্দরজি বললেন। সব আত্মীয় স্বজন, সব বন্ধুবান্ধব আমন্ত্রিত ছিল, সব কিছু তৈরি ছিল, আর আপনার মেয়ে আমাদের সাথে এটা করল? রমেশজির চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না। আমি আমার মেয়েকে খুঁজব, আমি তাকে ফিরিয়ে আনব। ফিরিয়ে আনব? আকাশের বড় ভাই ব্যঙ্গ করে বললেন, এখন কোন মুখে ফিরিয়ে আনবেন? সে তো অন্য কারোর সাথে পালিয়ে গেছে। ফিরে এলেও আমরা তাকে আপন করে নিতে পারব না। সে তো ধ্বংস হলই, সাথে আমাদের আকাশের জীবনটাও নষ্ট করে দিল। শ্যাম সুন্দরজি রমেশজির দিকে আঙুল তুললেন, শুনে নিন, আমরা কোর্টে যাব, আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করব। আমরা যে টাকা খরচ করেছি সেটা তো ফেরত চাই, সাথে আমাদের অপমানের হিসেবও দিতে হবে। এই কথা বলে তারা চলে গেলেন, কিন্তু তাদের কথাগুলো রমেশজির কানে বাজতে লাগল। ঘরে উপস্থিত আত্মীয় স্বজনরাও এবার ফিসফিস করতে লাগলেন, আমি আগেই বলেছিলাম, মেয়েকে এত স্বাধীনতা দেওয়া উচিত না। কলেজে পাঠিয়েছ তো এটাই তো হবে। এত বেশি স্বাধীনতা পেলে মেয়েরা বিগড়ে যায়। এখন তো ঘরের মান সম্মান সব মাটিতে মিশে গেল। সরিতাজি কাঁদছিলেন, কিন্তু রমেশজি কিছু বললেন না। এমন কথা শুনতে শুনতে তার নিঃশ্বাস নেওয়াও কঠিন হচ্ছিল। তিনি শুধু বাইরে বেরিয়ে গেলেন। বাইরে বিয়ের জন্য যে সাজসজ্জা করা হয়েছিল তা এখন উপহাসের মতো লাগছিল। ফুলের তোরণ, রং বেরঙের আলো, ব্যানার, যেখানে প্রিয়া ওয়েটস আকাশ লেখা ছিল, সব কিছু এখন এক নিষ্ঠুর ঠাট্টায় পরিণত হয়েছিল। প্রতিবেশীরা তাদের দরজা জানালা থেকে উঁকি মারছিল। কেউ সহানুভূতি নিয়ে দেখছিল, কেউ কৌতূহল নিয়ে, আবার কেউ ব্যঙ্গের হাসি নিয়ে। রমেশজির মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া তাকে দেখছে, তার উপহাস করছে। সন্ধ্যা নাগাদ এই কথা পুরো মহল্লায়, পুরো শহরে ছড়িয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও মানুষ এ নিয়ে কথা বলতে লাগল। রমেশজি তার ঘরে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন। তিনি তার বিছানায় বসে পড়লেন। তার সামনে দেয়ালে প্রিয়ার ছবিগুলো টাঙানো ছিল, ছোটবেলা থেকে এখন পর্যন্তের ছবি। একটি ছবিতে প্রিয়া সাইকেলে বসে হাসছিল, একটিতে তার হাতে ট্রফি ছিল, একটিতে সে তার বাবার কাঁধে বসেছিল। রমেশজির চোখ থেকে জল ঝরতে শুরু করল। তিনি নিজের মাথা 2 হাতে চেপে ধরলেন। আমি কোথায় ভুল করলাম ভগবান? আমি সব সময় আমার মেয়েকে খুশি রাখার চেষ্টা করেছি, তার সব ইচ্ছা পূরণ করেছি, তাহলে সে আমার সাথে এমনটা কেন করল? তিনি তার সারা জীবনের সঞ্চয় এই বিয়েতে লাগিয়ে দিয়েছিলেন। তার বন্ধু, আত্মীয়, সহকর্মীদের গর্ব করে বলেছিলেন যে তার মেয়ের বিয়ে কত ভালো ঘরে হচ্ছে। তিনি ভেবেছিলেন যে এখন তার মেয়ের জীবন সফল হয়ে যাবে, এবং এখন সব কিছু শেষ হয়ে গিয়েছিল। টাকাও গেল, সম্মানও গেল, আর সবচেয়ে বড় কথা, তার মেয়েও গেল।
তার মনে হলো যেন তার বুকে কেউ ছুরি বসাচ্ছে বারবার। বিয়ের বাড়িতে নেমে আসা শোক আর কান্নার মাঝে অঞ্জলি চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল। নিজের বাবা সদৃশ কাকাকে এভাবে ভেঙে পড়তে দেখে তার খুব কষ্ট হচ্ছিল। সেই কাকা, যিনি মা বাবা হারা অঞ্জলিকে সামলেছিলেন। আজ থেকে 10 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় যখন রমেশজির বড় ভাই আর বৌদি মারা গেলেন, তখন 12 বছরের অঞ্জলির পৃথিবী এক মুহূর্তে অন্ধকার হয়ে গিয়েছিল। তখন রমেশজি তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন এবং নিজের মেয়ে প্রিয়ার সাথেই তাকে মানুষ করেছিলেন। অঞ্জলি প্রিয়ার চেয়ে 2 বছরের বড় ছিল। প্রিয়া যেখানে চঞ্চল আর কিছুটা জেদি ছিল, সেখানে অঞ্জলি স্বভাবত শান্ত, বুঝদার এবং দায়িত্বশীল ছিল। সে কখনো সেই দুর্ঘটনার জন্য নিজের ভাগ্যকে দোষ দেয়নি। সে এই বাড়ি, এই কাকা কাকিমাকেই তার সবকিছু মেনে নিয়েছিল। কাকা রমেশজি তাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতেন এবং সম্ভবত এই কথাটি কাকিমা সরিতাকে সবসময় বিঁধত। সরিতাজি কখনো অঞ্জলিকে মন থেকে মেনে নেননি। তার কাছে অঞ্জলি সব সময়ই একটি বোঝা ছিল, এক পরকীয়া রক্তের চিহ্ন, যা তিনি বাধ্য হয়ে বয়ে বেড়াচ্ছিলেন। তিনি ছোট বড় সব বিষয়ে তাকে খোঁচা দিতেন, তাকে প্রিয়ার চেয়ে কম মনে করতেন এবং ঘরের বেশিরভাগ কাজের ভার তারই ওপর চাপিয়ে দিতেন। অঞ্জলি কখনো উল্টো জবাব দেয়নি। সে তার কাকিমার প্রতিটি কটু কথাকে অমৃত মনে করে পান করে নিয়েছিল, কারণ সে জানত যে এই পৃথিবীতে এই ছাদটি ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। আজ যখন সে নিজের কাকাকে কোনো পরাজিত সেনাপতির মতো সোফায় লুটিয়ে পড়তে দেখল, তখন তার হৃদয়ে কম্পন সৃষ্টি হল। ঘরে উপস্থিত আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা নানা ধরনের কথা বলছিল। কেউ সহানুভূতি জানাচ্ছিল তো কেউ চাপা স্বরে উপহাস করছিল, কিন্তু কেউই সেই ভেঙে পড়া বাবার কাছে গিয়ে তার হাত ধরার সাহস করেনি। অঞ্জলি ধীরে ধীরে তার কাছে গেল এবং তার কাঁধে হাত রাখল। রমেশজি চোখ তুলে তাকে দেখলেন। তার চোখে অসহায়তা, অপমান এবং কষ্টের এমন এক সমুদ্র ছিল, যা দেখে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষেরও বুক ফেটে যেত। অঞ্জলি কিছু বলল না। সে শুধু তার পাশে মেঝেতে বসে পড়ল এবং চুপচাপ তার হাত ধরে রইল। অঞ্জলির সেই স্পর্শ ছিল যেন কোনো মলমের মতো। সেই একটি স্পর্শ রমেশজির ভেতরে চাপা আফসোসের বাঁধ ভেঙে দিল। তার সেই দিনটির কথা মনে এলো, যেদিন তার জীবনের সবচেয়ে বড় ভুলের বীজ রোপণ করা হয়েছিল। তার মাথায় কয়েক মাস আগের ঘটনাগুলো কোনো সিনেমার রিলের মতো ঘুরতে লাগল। এই সম্পর্কটি, যা আজ ভেঙে পুরো পরিবারের জন্য ক্ষতের কারণ হল, তা আসলে অঞ্জলির জন্যই এসেছিল। আকাশের পরিবারের কোনো দূর সম্পর্কের আত্মীয় এক পারিবারিক অনুষ্ঠানে অঞ্জলিকে দেখেছিলেন। অঞ্জলির সরলতা, তার বুদ্ধিমত্তা এবং তার সংস্কার তাকে খুব প্রভাবিত করেছিল। যখন ঘটক সম্পর্ক নিয়ে তাদের বাড়িতে এলেন, তখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে ছেলের বাড়ির লোকেরা তাদের বড় মেয়ে অঞ্জলিকে পছন্দ করেছেন। এই কথা শুনে রমেশজির মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল। অঞ্জলির মতো মেয়ের জন্য এর চেয়ে ভালো ঘর আর কি হতে পারত। তিনি মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালেন যে মেয়ের দায়িত্ব তার ওপর ছিল, আজ তার জন্য এত ভালো সম্পর্ক এলো। কিন্তু যেই এই কথা সরিতাজির কানে পৌঁছল, বাড়িতে মহাভারত শুরু হয়ে গেল। সেই রাতে তিনি রমেশজির সামনে নিজের আসল রূপ দেখালেন। এক অনাথের জন্য এত বড় বাড়ি, আর আমার মেয়ে কি করবে? সে কি কোনো গলির মধ্যে বিয়ে হবে? সরিতাজি চিৎকার করে বললেন। তার কণ্ঠে বহু বছর ধরে চাপা থাকা ঈর্ষা আর ক্রোধ স্পষ্ট ফুটে উঠছিল। সরিতা, এ কেমন কথা বলছ? অঞ্জলিও তো আমাদের মেয়ে, আর ভাগ্যের জোরে তার জন্য এত ভালো সম্পর্ক এসেছে, তাতে খারাপ কি আছে? রমেশজি তাকে বোঝানোর চেষ্টা করলেন। না, সে আমার মেয়ে নয়। সরিতাজি বিষ উগরে দিলেন। সে তোমার ভাইয়ের স্মৃতিচিহ্ন, এক বোঝা যা আমরা বয়ে বেড়াচ্ছি। আমি তাকে মানুষ করেছি মানে এই নয় যে সে আমার মেয়ের হক কেড়ে নেবে। যখন এত ভালো সম্পর্ক এসেছে, তখন তার ওপর প্রথম হক আমার প্রিয়ার। আমার মেয়ের কি কোনো কমতি আছে? সে বেশি সুন্দরী, বেশি পড়াশোনা জানা, বেশি আধুনিক। সেই ধনী পরিবারে আমার প্রিয়াই যাবে, এই অনাথ নয়। রমেশজি তার স্ত্রীর এই ছোট এবং জঘন্য চিন্তাধারায় অবাক হয়ে গেলেন। তুমি পাগল হয়ে গেছ সরিতা? যে সম্পর্ক অঞ্জলির জন্য এসেছে, তার উপর আমরা প্রিয়ার নাম কিভাবে দিতে পারি? এটা তো প্রতারণা হবে। এই কথা শুনে সরিতাজি পাগলের মতো হাসতে লাগলেন। প্রতারণা? আরে, পৃথিবীতে বাঁচার জন্য চালাক হতে হয়। সরল সোজো মানুষদের কেউ দাম দেয় না। তুমি এভাবে বোকা সেজে বসে থাকলে আমাকে তো ভাবতে হবে নিজের মেয়ের কথা, তাই না? শোনো আমার কথা। তিনি রমেশজির কাছে এসে ফিসফিস করে বললেন, যেন কোনো ধূর্ত অপরাধী তার পরিকল্পনা জানাচ্ছে। আমরা ছেলের বাড়ির লোকেদের মানা করব না। তুমি কাল ঘটককে ডাকো এবং তাকে বলো, ভাই সাহেব, সম্পর্কটি খুব ভালো, কিন্তু অঞ্জলি একটু সরল আর পুরনো ধ্যান ধারণার মেয়ে। সে পুজো আর্চা নিয়েই থাকে, বিয়ে শাদিতে তার বিশেষ আগ্রহ নেই।
রমেশজি হতবাক হয়ে তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইলেন। সরিতা কথা চালিয়ে গেলেন, তারপর বলো, হ্যাঁ, আমাদের ছোট মেয়ে আছে, প্রিয়া, একদম আজকের দিনের মেয়ে। পড়িলেখা, স্মার্ট এবং সেও এমন বড় ঘরে স্বপ্ন দেখে। আমাদের মনে হয় যে আকাশের জন্য প্রিয়া একজন ভালো জীবনসঙ্গী প্রমাণিত হবে। আপনি একবার প্রিয়ার সাথে দেখা করিয়ে দেখুন। ছেলের বাড়ির লোকেরাও মেনে নেবেন যে আমাদের প্রিয়া হীরা। আমরা তাদের প্রিয়ার সবচেয়ে ভালো ছবি পাঠাব। যখন তারা প্রিয়াকে দেখবে তখন অঞ্জলিকে ভুলে যাবে। রমেশজি তার মাথা চেপে ধরলেন। সরিতা, এটা পাপ, আমরা কারোর চোখে ধুলো দিতে পারি না। পাপ? সরিতা চেঁচিয়ে উঠলেন। নিজের মেয়ের ভবিষ্যতের জন্য একজন মা যদি একটু চালাকি করে তবে তা পাপ হয় না। যদি তুমি আমার কথা না শোনো তবে আমি এখনই বিষ খাব। তখন তোমার মেয়ে আর এই অনাথ দুজনকেই তুমি সামলাবে। আমার মেয়ের হক মেরে এই বাড়িতে অন্য কেউ সুখে থাকতে পারে না। কয়েকদিন ধরে বাড়িতেই অশান্তি চলতেই থাকল। সরিতাজি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন এবং রমেশজিকে আবেগগতভাবে এমনভাবে ব্ল্যাকমেল করলেন যে তিনি পুরোপুরি ভেঙে পড়লেন। একদিকে তার জেদি স্ত্রী ছিলেন আর অন্যদিকে তার শান্ত স্বভাবের ভাইজি। বাড়ির শান্তি রক্ষার জন্য এবং প্রতিদিনের ঝগড়া থেকে মুক্তি পেতে তিনি এক ভারী মন নিয়ে তার স্ত্রীর ধূর্ত পরিকল্পনার কাছে হার মানলেন। তিনি ঠিক তাই করলেন যা সরিতা বলেছিলেন। তিনি ঘটকের সামনে মিথ্যার এক এমন গল্প সাজালেন যাতে অঞ্জলিকে এক কম উপযুক্ত এবং প্রিয়াকে এক ভালো বিকল্প হিসাবে তুলে ধরা হল। শ্যামসুন্দরজির পরিবারকে যখন বলা হলো যে অঞ্জলি নিজেই বিয়েতে আগ্রহী নয় এবং প্রিয়া তাদের পরিবারের জন্য বেশি উপযুক্ত, তখন তাদের কাছে এতে কিছু ভুল মনে হল না। প্রিয়ার ছবিগুলো এবং তার ডিগ্রিগুলো বাকি কাজ করে দিল। এইভাবে একজন মায়ের ঈর্ষা আর চালাকি নিজের মেয়ের জন্য এমন এক সম্পর্কের ভিত্তি স্থাপন করল যা প্রতারণার ওপর তৈরি ছিল। আজ যখন প্রিয়া পালিয়ে গেল তখন রমেশজি ভাবতে লাগলেন যে এটা হয়তো কর্মফলেরই হিসাব ছিল, যার ফল আজ পুরো পরিবারকে ভোগ করতে হচ্ছে। আজ তিনি নিজে পুরো সমাজের সামনে মাথা নিচু করে বসেছিলেন, যেন কেউ তার শরীর থেকে সমস্ত প্রাণ বের করে নিয়েছে। সরিতাজি পাশেই মেঝেতে বসে কাঁদতে কাঁদতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলেন। ঘরে নেমে আসা সেই অসহনীয় নীরবতাকে শুধু তার চাপা কান্নাগুলোই ভাঙছিল। অঞ্জলি নীরবে সবার জন্য রান্নাঘরে চা বানাতে লাগল, যেন এই ভেঙে পড়া বাড়িটাকে আবার স্বাভাবিক করার সমস্ত দায়িত্ব তারই। তখনই দরজায় আবার কড়া নাড়া হল। সবাই ভাবল যে শ্যামসুন্দরজি আবার কোনো নতুন হুমকি দিতে বা পুলিশ নিয়ে এসেছেন। রমেশজির ওঠার সাহস ছিল না। অঞ্জলি চায়ের ট্রে রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সে চমকে গেল। সামনে বর আকাশ একাই দাঁড়িয়েছিল। তার মুখে রাগ নয়, বরং এক অদ্ভুত গাম্ভীর্য আর বিষণ্ণতা ছিল। তার চোখেও সেই অপমান আর যন্ত্রণা ছিল যা এই বাড়ির লোকেদের চোখে ছিল। আমি কি ভেতরে আসতে পারি? আকাশ খুব আস্তে করে জিজ্ঞেস করল। অঞ্জলি কিছু না বলে একপাশে সরে গেল। আকাশ ভেতরে এলো। সে সোজা রমেশজির কাছে গেল এবং কিছু না ভেবেই তার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। আঙ্কেল জি, তার কণ্ঠে এক ভার ছিল। যা হয়েছে তা খুবই ভুল হয়েছে, কিন্তু আপনি এভাবে সাহস হারালে কি করে চলবে? রমেশজি শূন্য চোখে তার দিকে তাকালেন, যেন তাকে চেনার চেষ্টা করছেন। আকাশ বলল, আমার বাবা রেগে আছেন, পুরো পরিবার শোকে আচ্ছন্ন। তাদের জায়গায় যে কেউ থাকলে এটাই করত, কিন্তু আমি জানি যে এতে আপনার কোনো দোষ নেই। আপনি একজন সম্মানিত ব্যক্তি। আমি শুধু এটা দেখতে এসেছিলাম যে আপনারা ঠিক আছেন কিনা। আকাশের এই কথাগুলো রমেশজির মৃতপ্রায় শরীরে যেন কিছুটা প্রাণ সঞ্চার করল। এই ভয়ঙ্কর অপমান আর অন্ধকারের মাঝে কারোর এমন সান্ত্বনা দেওয়া, তাও সেই ছেলেটির যার নিজের জীবন এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল, তা কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না। এটা একটা ছোট কিরণ ছিল, কিন্তু ঘন অন্ধকারে এটাও অনেক ছিল। রমেশজির চোখ থেকে জলের ধারা বেরিয়ে এলো, কিন্তু এবার এই অশ্রুতে শুধু যন্ত্রণা নয়, বরং একজন অপরিচিতের কাছ থেকে পাওয়া আপনত্বের অনুভূতিও ছিল। আকাশের আসার কারণে বাড়ির পরিবেশ কিছুটা পরিবর্তন হল। সে কিছুক্ষণ সেখানে রইল। সে রমেশজিকে সাহস জোগাল এবং কাঁদতে থাকা সরিতাজির মাথায় হাত রেখে বলল, কাকিমা, নিজেকে সামলান। তার আচরণে কোথাও তিক্ততা বা অভিযোগ ছিল না। তার চলে যাওয়ার পর রমেশজির এক পুরনো বন্ধু এবং পরিবারের শুভাকাঙ্ক্ষী, যিনি সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন, তিনি একটি কথা তুললেন। রমেশ, একটা কথা বলি, খারাপ লাগবে না তো? তিনি জিজ্ঞাসা করলেন। রমেশজি শূন্য দৃষ্টিতে তার দিকে তাকালেন। এই যে সম্পর্কটি এসেছিল, তিনি আস্তে আস্তে বললেন, এটা তো ঘটক অঞ্জলি মেয়েটির জন্যই বলেছিলেন, তাই না? এই কথাটি যেই না ঘরে প্রতিধ্বনিত হল, সরিতাজি, যিনি মাথা তুলে আকাশকে দেখছিলেন, সাথে সাথেই চোখ নামিয়ে নিলেন। তার অপরাধবোধের ক্ষত, যা কিছুটা ভরাট হচ্ছিল বলে মনে হচ্ছিল, তা আবার সবুজ হয়ে উঠল এবং তা থেকে যেন রক্ত ঝরতে লাগল। রমেশজিও এই কথা মনে পড়ল এবং তার দুঃখ আরও গভীর হল।
তার মনে হলো যে যদি তিনি তার স্ত্রীর জেদ আর প্রতারণামূলক চাল না মানতেন এবং যার জন্য সম্পর্ক এসেছিল তার সাথেই কথা এগিয়ে নিয়ে যেতেন তাহলে আজ এই দিন দেখতে হতো না। তার নিজের পাপ আজ তার সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছিল। ঘরে উপস্থিত আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয় এই কথাকে সমর্থন করলেন। অঞ্জলি, যে সবার কথা শুনছিল, চুপচাপ রান্নাঘরে ফিরে গেল। সে এই আলোচনার কেন্দ্রবিন্দু হতে চায়নি, যেখানে তার ভাগ্যের সিদ্ধান্ত তাকে ছাড়াই নেওয়া হয়েছিল। কথা এখন প্রকাশ হয়ে গিয়েছিল। ঘরে ফিসফিসানি শুরু হলো। কেউ চাপা স্বরে বলল, এখনও কি এমন ক্ষতি হয়েছে? ছেলেটি তো এত ভালো আর বুঝদার, একেবারে ফেরেস্তা। যদি কথা বলা হয় তবে হয়তো সে অঞ্জলিকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। এতে দুটি পরিবারের সম্মান বেঁচে যাবে। এই চিন্তাটি সরিতাজির কাছে ডুবে যাওয়া মানুষের কাছে খড়কুটোর মতো মনে হল। তিনি নিজের ভুল শুধরে নেওয়ার এবং পরিবারের সম্মান বাঁচানোর এই একটি পথ দেখলেন। তিনি সাথে সাথেই অঞ্জলির কাছে গেলেন, যে রান্নাঘরে দাঁড়িয়ে শূন্যে তাকিয়েছিল। অঞ্জলি মা, তিনি প্রায় কাকুতি মিনতি করে বললেন। তার কণ্ঠে আজ প্রথমবারের মতো অধিকার নয়, বরং মিনতি ছিল। তুইই একমাত্র যে এখন এই বাড়ির সম্মান বাঁচাতে পারিস। তুই আকাশের সাথে বিয়েতে হ্যাঁ করে দে। দেখ, ছেলেটি কত ভালো, ঈশ্বরের রূপ। অঞ্জলি তার কাকিমার দিকে ফিরে তাকাল। তার চোখে রাগ ছিল না, ঘৃণা ছিল না, শুধু এক গভীর যন্ত্রণা আর শূন্যতা ছিল। তার মনে এক ঝড় উঠল। আমি কি কোনো বস্তু যে একজনের বদলে আরেকজনকে রেখে দেওয়া হবে? এই কথাগুলো তার ঠোঁট পর্যন্ত এসে থেমে গেল। সে একবার বাইরে বসে থাকা তার কাকার দিকে তাকাল। তার নুইয়ে পড়া মাথা, তার ক্লান্ত চোখ আর তার মুখে লেখা অসহায়তা, এই সব সে দেখতে পারল না। তার মনে পড়ল যে কিভাবে তার মা বাবার চলে যাওয়ার পর এই কাকাই তাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছিলেন, তার সব প্রয়োজন পূরণ করেছিলেন। আজ সে তার আত্মসম্মানের জন্য লড়াই করে তাকে আরও ভেঙে দিতে পারল না। বাধ্যতা বুঝতে পেরে এবং নিজের কাকার সম্মানের জন্য সে নিজের অশ্রু আর নিজের আত্মসম্মান দুটোই পান করে নিল। সে কিছু বলল না, শুধু নীরবে নিজের মাথা হ্যাঁ সূচকভাবে ঝাঁকাল। তার এই নীরবতাই সরিতাজির জন্য হ্যাঁ ছিল। এদিকে যখন আকাশ নিজের বাড়িতে ফিরে পৌঁছল, সেখানেও পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। তার বাবা শ্যামসুন্দরজি তখনও রাগে ফুঁসছিলেন এবং সমাজে হওয়া অপমানের কথা বলছিলেন। কিন্তু আকাশের মন ছিল অন্য কোথাও। তার চোখের সামনে বারবার রমেশজির ভেঙে পড়া মুখ, সরিতাজির অনুশোচনা এবং সেই বাড়ির শূন্যতা ঘুরছিল। কিন্তু এই সমস্ত মুখের মাঝে আরও একটি মুখ ছিল যা তার মনে গেঁথে গিয়েছিল, অঞ্জলির। যখন সে রমেশজির বাড়িতে পৌঁছল, তখন সে দেখেছিল যে কিভাবে পুরো পরিবার ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু শুধুমাত্র একজন অঞ্জলিই ছিল যে নীরবে সবাইকে ধরে রাখার চেষ্টা করছিল। সে দেখেছিল যে কিভাবে সে তার কাঁদতে থাকা কাকিমাকে সামলাচ্ছিল এবং কিভাবে সে কারোর কাছে কিছু না বলে পুরো বাড়ির দায়িত্ব নিজের নাজুক কাঁধে তুলে নিয়েছিল। সে এটাও অনুভব করেছিল যে যখন আত্মীয় স্বজনরা তার বিয়ের কথা তুলল, তখন তার মুখে আনন্দ নয়, বরং এক গভীর যন্ত্রণা ছিল। আকাশের মানুষের বিচার করার ক্ষমতা ছিল। সে প্রিয়ার ছবি দেখেছিল, সে সুন্দরী ছিল। কিন্তু আজ এই পুরো ঘটনা প্রবাহের মধ্যে সে অঞ্জলির রূপে এমন একটি মেয়েকে দেখেছিল যার সৌন্দর্য বাইরের ছিল না, বরং ভেতরের ছিল। তার চোখে এক স্থিরতা ছিল, তার আচরণে এক মর্যাদা ছিল এবং তার নীরবতায় এমন এক শক্তি ছিল যা বড় বড় ঝড়ের মোকাবিলা করতে পারত। তার মনে হল যে তার পরিবার যে সংস্কারী বউয়ের খোঁজ করছিল সে প্রিয়া নয়, বরং অঞ্জলি ছিল। তার এই উপলব্ধি হল যে ভাগ্য হয়তো প্রিয়ার প্রতারণার মাধ্যমে তাকে সঠিক মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে। তিনি মনে মনে একটি সিদ্ধান্ত নিয়ে নিলেন। পরের সকাল হল। রমেশজির পরিবার এটা ভেবেই কাঁপছিল যে আজ কি হবে। বিয়ের জন্য নির্ধারিত সময়ে যখন বাকি আত্মীয় স্বজন আর সমাজের লোকেরা এসে পৌঁছবে, তখন তারা তাদের কি মুখ দেখাবেন। তখনই তাদের দরজায় শ্যামসুন্দরজি তার পুরো পরিবার এবং সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আবার এসে পৌঁছলেন। রমেশজির মনে হল যে তারা গতকালের হুমকি কার্যকর করতে এসেছেন। তার অবশিষ্ট সাহসও জবাব দিচ্ছিল। কিন্তু যখন শ্যামসুন্দরজি ভেতরে এলেন, তখন তার মুখে গতকালের সেই রাগ ছিল না। তিনি রমেশজির সামনে হাত জোর করে দাঁড়ালেন। রমেশজি, কাল আমি রাগের মাথায় আপনাকে অনেক কিছু বলে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। রমেশজি এবং বাকি সবাই অবাক হয়ে গেলেন। তখনই আকাশ এগিয়ে এলো এবং বলল, আঙ্কেলজি, যা হয়েছে তা আমরা বদলাতে পারব না, কিন্তু আমরা একটা নতুন শুরু তো করতে পারি। কাল এখান থেকে যাওয়ার পর আমি অনেক ভেবেছি। আমার পরিবারের একজন ভালো সংস্কারী বউ দরকার ছিল এবং আমার মনে হয় যে সেই বউ আপনার মেয়ে প্রিয়া নয়, বরং আপনার ভাইজি অঞ্জলি।
এই কথা শুনে ঘরে নীরবতা নেমে এলো। সরিতাজি আর রমেশজি অবিশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। আকাশ তার কথা চালিয়ে গেলেন, আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু আমি আজ যেভাবে অঞ্জলিজিকে এই কঠিন সময়ে পুরো পরিবারকে সামলাতে দেখেছি, তাতে আমার মনে তার জন্য অনেক সম্মান বেড়ে গেছে। আমি এই বিয়ে কোনো চুক্তি বা বাধ্যতায় করছি না। আমি সম্পূর্ণ হুঁশে আপনার ভাইজি অঞ্জলির হাত চাইতে এসেছি। এই জন্য নয় যে সে প্রিয়ার জায়গা নিচ্ছে, বরং এই জন্য যে সেই এই বাড়ির আসল বউ হওয়ার যোগ্য। রমেশজির চোখে কৃতজ্ঞতার অশ্রু এলো। আকাশের কথাগুলো যেন কোনো মলেমের মতো ছিল, কিন্তু সরিতাজির জন্য তা ছিল কোনো আয়নার মতো, যাতে তিনি নিজের স্বার্থপর এবং জঘন্য মুখটি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। যে হীরাকে তিনি কাঁচের টুকরা মনে করে ছুঁড়ে ফেলেছিলেন, আজ একজন জহুরি তার দাম বলে দিচ্ছিল। রমেশজি কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ থেকে জল ঝরছিল। তিনি ধীরে ধীরে দাঁড়ালেন এবং আকাশের কাছে গেলেন। তার পা কাঁপছিল। তিনি আকাশের সামনে দাঁড়ালেন। তারপর হঠাৎ তার হাঁটু মুড়ে গেল এবং তিনি আকাশের পায়ের ওপর লুটিয়ে পড়লেন। বাবা, তুমি এই কথা বলে আমাকে আবার বাঁচিয়ে দিলে। আমি তো মরে গিয়েছিলাম। আমার সম্মান, আমার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আকাশ ঝুঁকে তাকে তোড়ার চেষ্টা করল। না আঙ্কেলজি, এটা করবেন না। আপনি বড়। কিন্তু রমেশজি উঠলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, না বাবা, আজ তুমি আমাকে বাঁচিয়েছ। আমি সমাজকে কি মুখ দেখাতাম। তখন শ্যামসুন্দরজি এগিয়ে এলেন এবং তাকে তুললেন। তারপর বললেন, রমেশজি, আমাদের তো এমন মেয়েই দরকার ছিল। আমরা খুশি যে নিয়তি আমাদের সঠিক মানুষের সাথে মিলিয়ে দিল। রমেশজি নিজের চোখের জল মুছে ভেতরের দিকে তাকালেন। অঞ্জলি, মা, অঞ্জলি বাইরে এসো। অঞ্জলি, যে রান্নাঘরে দাঁড়িয়ে এইসব শুনছিল, ধীরে ধীরে বাইরে এলো। তার চোখ নিচে নামানো ছিল, তার হাত কাঁপছিল। রমেশজি তার হাত ধরলেন। মা, আকাশ, আকাশ তোমাকে বিয়ে করতে চায়। তার গলা ধরে এলো। আমি জানি এটা খুব অদ্ভুত, কিন্তু মা, এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যদি না চাও, তবে কোনো জোর নেই। অঞ্জলি একবার তার কাকার দিকে তাকালো। তার নুইয়ে পড়া মাথা, তার ক্লান্ত চোখ এবং তার মুখে লেখা অসহায়তা, এই সব দেখে অঞ্জলির মন ভরে গেল এবং তারপর তার দৃষ্টি আকাশের ওপর গিয়ে থামল, যার চোখে তার জন্য কেবল সম্মান আর একটি সত্যিকারের অনুভূতি ছিল। তার মনে হল যে এটাই হয়তো তার নিয়তি। সে এই পরিবারকে বাঁচানোর জন্য, তার কাকার পাগড়িকে আবার উঁচু করার জন্য এবং সম্ভবত নিজেকে একটি সুযোগ দেওয়ার জন্য ধীরে ধীরে নিজের মাথা সূচকভাবে ঝুঁকিয়ে দিল। শুধু এইটুকুই যথেষ্ট ছিল। বাড়িতে আবার আনন্দের ঢেউ উঠল। যে বাড়িটি কয়েক ঘন্টা আগে শোকে ডুবেছিল, তা এখন আশার আলোয় ঝলমল করে উঠল। আকাশ এবং তার বাড়ির লোকেরা চলে যাওয়ার পর সরিতাজি আর সহ্য করতে পারলেন না। তিনি অঞ্জলির কাছে গেলেন এবং তার পায়ের ওপর লুটিয়ে পড়লেন। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের মেয়ের মোহে আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি তোর হক কেড়ে নিয়েছিলাম, তোকে পর মনে করেছিলাম, তোকে সব সময় খোঁচা দিয়েছিলাম। আজ সেই পাপের শাস্তি আমি পেয়েছি। আমার মেয়ে তো আমাকে কোথাওকার না রেখে চলা গেল, কিন্তু তুই তবুও এই বাড়ির সম্মান বাঁচালি। আমি তোর কাছে অনেক বড় অপরাধী। সরিতাজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তার প্রতিটি অশ্রু তার বছরের পর বছর ধরে করা পাপ এবং অনুশোচনা প্রকাশ করছিল। অঞ্জলি সাথে সাথেই তাকে তুলল এবং তাকে জড়িয়ে ধরল। না কাকিমা, এমন বলবেন না। আপনি আমার মায়ের মতো। মা নিজের ভুলের জন্য ক্ষমা চায় না। কাকিমা আর ভাইঝির চোখের জল মিলে বছরের পর বছরের তিক্ততাকে ধুয়ে দিল। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবার চোখ ভিজে উঠল। রমেশজিও নিজের চোখের জল আটকাতে পারলেন না। পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যেখানে কয়েক ঘন্টা আগে পর্যন্ত শোক আর অপমানের অন্ধকার ছিল, সেখানে এখন আশার আলো। আবার সব প্রস্তুতি শুরু করা হলো। সেই রাতেই, সেই শুভ মুহূর্তে বিয়ে হওয়ার কথা ছিল। শুধু কনে বদলে গিয়েছিল। রাতের বেলা পুরো মণ্ডপ এখন মঙ্গল মন্ত্রে মুখরিত হচ্ছিল। অঞ্জলি লাল পোশাকে কোনো দেবীর মতো লাগছিল। তার মুখে ছিল এক শান্ত আর স্নিগ্ধ দ্যুতি। যখন ৭ পাক ঘোরার সময় এলো এবং রমেশজি অঞ্জলির কন্যাদান করার জন্য তার হাত আকাশের হাতে দিলেন, তখন তিনি নিজের চোখের জল আটকাতে পারলেন না। এই অশ্রু দুঃখ বা অপমানের ছিল না। এটা সেই বাবার অশ্রু ছিল, যার সম্মান তার নিজের মেয়ে নয়, বরং ভাইঝি বাঁচিয়েছিল। তার মনে হচ্ছিল যেন আজ তার বড় ভাইয়ের আত্মা তাকে আশীর্বাদ করছে।
সরিতাজি অঞ্জলিকে এই রূপে দেখে কাঁদছিলেন, কিন্তু তার অশ্রুতে শুধু নিজের মেয়ের স্মৃতির কষ্ট নয়, বরং নিজের পাপ ধুয়ে যাওয়ার সৃষ্টি ছিল। বিদায়ের মুহূর্তটি ছিল সবচেয়ে মর্মান্তিক। যখন অঞ্জলি তার কাকা আর কাকিমার গলা জড়িয়ে ধরল, তখন তিনজন জড়িয়ে এমনভাবে কাঁদলেন যেন বছরের পর বছরের যন্ত্রণা আর ভালোবাসা একসাথে বেরিয়ে এলো। আকাশ সেখানে দাঁড়িয়ে এই সব দেখছিল, এবং তার চোখে নিজের স্ত্রীর জন্য সম্মান আরও বেড়ে গেল। সে মনে মনে প্রতিশ্রুতি দিল যে সে এই মেয়েটিকে পৃথিবীর সমস্ত সুখ দেবে, কারণ সে এর যোগ্য ছিল। গাড়ি যখন চলতে শুরু করল, রমেশজি আর সরিতাজি তাকে যেতে দেখলেন। তাদের চোখে জল ছিল, কিন্তু হৃদয়ে শান্তি ছিল যে তাদের অঞ্জলি এখন এক খুব সুরক্ষিত আর সম্মানজনক বাড়িতে যাচ্ছে। সময় সবচেয়ে বড় মলমও, আবার সবচেয়ে বড় শিক্ষকও। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। রমেশজির বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এক রাজকীয় বাংলোতে এক নতুন সংসার গড়ে উঠেছিল। অঞ্জলি তার নতুন বাড়িতে খুব খুশি ছিল। আকাশ তাকে চোখে হারাতেন। তার সম্মান, তার ভালোবাসা আর তার বুদ্ধিমত্তা অঞ্জলির মনের সব ক্ষত ভরিয়ে দিয়েছিল। আকাশ প্রায়ই মজা করে বলল, ভাগ্য আমাকে প্রতারণা করেছিল যাতে আমি আসল হীরা পর্যন্ত পৌঁছতে পারি। তাদের সম্পর্ক কোনো বাধ্যতা বা আঁপস থেকে শুরু হয়েছিল, কিন্তু আজ তা এক গভীর প্রেম আর বিশ্বাসের উদাহরণে পরিণত হয়েছিল। শ্যামসুন্দরজি এবং তার স্ত্রীও অঞ্জলির মতো বউ পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করতেন। দিন কাটতে লাগল, এবং এখন তো তাদের উঠোনে এক নতুন আনন্দের কলরব শোনা যাওয়ার কথা ছিল। অঞ্জলি মা হতে চলেছিল। এই খবর যখন রমেশজি আর সরিতাজির কাছে পৌঁছল, তখন তাদের আনন্দের সীমা লইল না। সরিতাজি তার হবু নাতি বা নাতনির জন্য পশমের সোয়েটারও বোনা শুরু করে দিয়েছিলেন। অন্যদিকে ভাগ্যের অন্য কিনারাটি ছিল খুব পাথুরে আর কাঁটা ভরা। প্রিয়া, যে রোহিতের সাথে প্রেম আর স্বাধীনতার সোনালী স্বপ্ন দেখে পালিয়েছিল, তার জন্য বাস্তবতা ছিল কোনো দুঃস্বপ্নের মতো। রোহিত, যে কলেজে তাকে চাঁদ তারা ভেঙে আনার প্রতিশ্রুতি দিত, বাস্তব জীবনে এসেই তার সব মিষ্টি কথা হাওয়া হয়ে গেল। তারা মুম্বাইয়ের এক ছোট চলে এক দম বন্ধ করা ঘরে থাকত। রোহিত একটা ছোটখাটো চাকরি করত, যার অর্ধেক বেতন ঘরের ভাড়ায় আর বাকিটা বন্ধুদের সাথে পার্টিতে উড়ে যেত। শুরুর কয়েক সপ্তাহ তো ভালোবাসার নেশায় কেটে গেল, কিন্তু শীঘ্রই প্রিয়ার মাথা থেকে ভালোবাসার ভূত নেমে গেল। যে মেয়েটি কখনো নিজের হাতে এক গ্লাস জলও তোলেননি, সে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের কাজে পিষে যেত। এসিতে ঘুমানোর অভ্যাস ছিল, এখন তাকে স্যাঁতসেঁতে মাতে মশার সাথে লড়াই করতে হতো। ডিজাইনার কাপড়ের বদলে এখন 2-3টি সাধারণ সালোয়ার কামিজ ছিল, যা তাকে বারবার নিজে ধুতে হতো। যখনই সে রোহিতকে টাকার অভাব বা ঘরের প্রয়োজনীয়তার কথা বলল, তখন সেই রোহিত, যে এক সময় তার এক হাসির জন্য প্রাণ দিত, এখন বিরক্ত হয়ে বলল, আমি কি নোট ছাপানোর মেশিন? আমার সাথে পালানোর আগে তোমার ভাবা উচিত ছিল। আমার কাছে এটাই আছে, এর মধ্যেই চালাতে হবে। জীবনের কঠোর বাস্তবতা তার সব স্বপ্ন ভেঙে দিল। তার বাবার বিশাল বাড়ি, তার মায়ের আদর আর অঞ্জলির আশ্রয়, সব কিছু তার তীব্রভাবে মনে পড়তে লাগল। তার উপলব্ধি হল যে যাকে সে খাঁচা ভেবে পালিয়েছিল, আসলে সেটাই তার নিরাপদ আর সুন্দর প্রাসাদ ছিল। কয়েকবার সাহস করে সে নিজের বাড়িতে ফোন করার চেষ্টা করল। 2-3বার তো কেউই ধরল না। একবার সরিতাজি ফোন ধরলেন। মা! প্রিয়ার গলা শুনে সরিতাজি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। কে? সরিতাজির কণ্ঠে কোনো আপনত্ব ছিল না, ছিল শুধু বরফের মতো ঠান্ডা। মা, আমি প্রিয়া। সে কেঁদে উঠল। আমাদের জন্য আমাদের প্রিয়া সেদিনই মরে গেল, যেদিন সে আমাদের বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে পালিয়েছিল। আজকের পর এই নাম্বারে আর কখনো ফোন করবি না। খট আওয়াজের সাথে ফোন কেটে গেল। প্রিয়া মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তার প্রথমবার মনে হল যে সে শুধু বাড়ি হারায়নি, তার মা, তার পরিবার, তার সব কিছু হারিয়ে ফেলেছে। একদিন প্রিয়ার খুব জ্বর হল। সে 2 দিন ধরে বিছানায় পড়েছিল, কিন্তু তার স্বামীর না তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চিন্তা ছিল, না তার খাওয়া দাওয়ার। সেই একা অসুস্থ অবস্থায় প্রিয়াকে তার বাড়ির কথা আরও ভেমে দিল। সেদিন সে একটি সিদ্ধান্ত নিল। সে তার সোনার শেষ অবশিষ্ট কানের দুলজোড়া বিক্রি করল এবং ট্রেনের টিকিট নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল। তার আশা ছিল না যে সে ক্ষমা পাবে, কিন্তু সে শুধু একবার তার মা বাবাকে দেখতে চেয়েছিল। তাদের পায়ের ওপর লুটিয়ে পড়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে চেয়েছিল। যখন সে নিজের বাড়ির দরজায় পৌঁছল, তখন কাঁপতে থাকা হাতে দরজা ঠুকল। দরজা খুললেন সরিতাজি। সামনে প্রিয়াকে একটি ছেঁড়া ফাটা সালোয়ার কামিজে, এলোমেলো চুল আর ফোলা চোখ নিয়ে দেখে তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তুই? সরিতাজির কণ্ঠে কঠোরতা ছিল,
এখানে আসার সাহস কি করে হলো তোর? প্রিয়ার পা কাঁপতে লাগল। সে সোজা তার মায়ের পায়ের ওপর লুটিয়ে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। সরিতাজি এক পা পিছিয়ে গেলেন। তার চোখে জল ছিল, কিন্তু মুখে কঠোরতা। ক্ষমা? যখন আমাদের সম্মান মাটিতে মিশে গেল, তখন আমাদের মনে পড়ল না তোর? যখন রোহিতের সাথে ফুর্তি করছিল, তখন নিজের মা বাবার চিন্তা হয়নি তোর? এখন যখন তোর ভালোবাসা ভেঙে গেল, এখন আমাদের দরজায় কড়া নাড়তে এসেছিস? মা, প্লিজ। প্রিয়া হাউমাউ করে কাঁদছিল। তার মুখে গভীর ক্লান্তি আর অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই ভেতর থেকে রমেশজির আওয়াজ এলো, কে ওখানে, সরিতা? কেউ না, সরিতাজি কঠোরভাবে উত্তর দিলেন এবং দরজা বন্ধ করতে লাগলেন। মা, বাবা। প্রিয়ার চিৎকার শুনে রমেশজি বাইরে এলেন। নিজের মেয়েকে এই অবস্থায় দেখে তার পা থেমে গেল। এক বাবার মন গলে গেল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। প্রিয়া, তার কণ্ঠে যন্ত্রণা ছিল। তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। বাবা, আমি জানি আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি। রোহিত আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে প্রেমই সবকিছু। কিন্তু বাবা, জীবন আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। আমি প্রতিদিন শুধু কাঁদি। আমার তোমাদের দুজনকেই আর অঞ্জলিকে খুব মনে পড়ে। সে ফোপাচ্ছিল। তখন সরিতা বললেন, আমাদের ভালোবাসায় কি কমতি ছিল? তুই আমাদের জীবিত অবস্থাতেই মেরে ফেলতে কোনো কসুর করিসনি। আর যাকে আমি সব সময় পর মনে করেছি, সেই আমাদের সব কিছু বাঁচালো। আমাদের অনুরোধে সে আকাশের সাথে বিয়ে করে আমাদের সম্মান নিলাম হওয়া থেকে বাঁচালো। আর তুই যে আমাদের নিজের মেয়ে ছিলিস, তুই আমাদের সর্বনাশ করে দিলি। এই কথা শুনে প্রিয়া অবাক হয়ে গেল। তখনই পেছন থেকে একটি গাড়ি এসে থামল। অঞ্জলি এবং আকাশ নামলেন। অঞ্জলি গর্ভবতী ছিল। তার মুখ আনন্দে ঝলমল করছিল। কিন্তু দরজায় প্রিয়াকে দেখে সে থমকে গেল। অঞ্জলি! প্রিয়া উঠে অঞ্জলির দিকে দৌড়ে গেল এবং তার পায়ের উপর লুটিয়ে পড়ল। অঞ্জলি, আমাকে ক্ষমা করে দে। তুই বোঝা না মা বাবাকে। অঞ্জলি প্রিয়াকে তুলল এবং তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। চুপ কর প্রিয়া। এই দৃশ্য দেখে সরিতাজির চোখ থেকে জলের ধারা বইতে লাগল। যে মেয়েটির সাথে তিনি বছরের পর বছর ধরে বৈষম্য করেছেন, আজ সেই তার মেয়েকে বুকে জড়িয়ে ধরছে। আমি খুব খারাপ। আমি তোর সাথে। তুই খারাপ না। অঞ্জলি তার চোখের জল মুছে দিল। তুই ভুল করেছিস, ব্যাস। আর ভুল শুধরানো যায়। অঞ্জলি তার কাকিমার দিকে তাকাল। কাকিমা, ভুল যে কারোরই হতে পারে, আর এর ভুলের শাস্তি সে পেয়ে গেছে। যদি আপনারা ওকে ক্ষমা না করেন, তবে ও ভেঙে চুরমার হয়ে যাবে। সরিতাজির মন গলে গেল। তিনি প্রিয়ার কাছে এলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার মেয়ে, আমার নাদান মেয়ে, তুই মা বাবার মন ভেঙে দিয়েছিলিস, কিন্তু তুই আমার মেয়ে। মা নিজের মেয়েকে কতক্ষণ দূরে রাখতে পারে? রমেশজিও নিজের চোখের জল আটকাতে পারলেন না। যাই হোক না কেন, সে তো তারই মেয়ে ছিল, তার কলিজার টুকরা। তিনি তার মাথায় হাত বুলিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। বছরের পর বছর ধরে চাপা থাকা যন্ত্রণা বাবা আর মেয়ের চোখের জলে ভেসে গেল। অঞ্জলি প্রিয়ার হাত ধরল। চল ভেতরে চল, তোর সাথে অনেক কথা বলার আছে। অনেক কিছু জানানোর আছে। ভালোই হলো যে তুই এসেছিস। আমার বাচ্চার জন্য একটি মিষ্টি মাসিরও দরকার হবে। এই কথা শুনে প্রিয়ার চোখ আনন্দ আর বিস্ময় ঝলমল করে উঠল। ঘরের ভেতরে সবাই একসাথে বসল। রমেশজি প্রিয়াকে জিজ্ঞেস করলেন, রোহিতের ব্যাপারে কি ভেবেছ? আমি ওর থেকে আলাদা হয়ে যাচ্ছি। প্রিয়া দৃঢ়তার সাথে বলল, ও আমার সাথে শুধু প্রতারণা করেছে। এখন আমি নিজের জীবন নিজে গড়ব বাবা। আমি একটা চাকরি করব, ছোট হলেও নিজের পায়ে দাঁড়াব। রমেশজি গর্বের সাথে তার মেয়ের দিকে তাকালেন। এটাই আমার মেয়ে, যে পড়ে গিয়েও আবার উঠতে জানে। সরিতাজি অঞ্জলির হাত ধরলেন এবং প্রিয়ারও। আজ আমার মনে হল যে আমি আমার দুই মেয়ের সাথেই ভুল করেছিলাম। একজনকে সবসময় পর মনে করেছিলাম, আর অন্যজনকে এত বেশি বিগড়ে দিয়েছিলাম যে সে ধ্বংস হয়ে গেল। কিন্তু এখন তোমরা দুজনেই আমার কাছে সমান। সেই সন্ধ্যায় ঘরে আবার প্রাণ ফিরে এলো। অঞ্জলি আর প্রিয়া একসাথে বসে গল্প করছিল, যেন কখনো কিছুই ঘটেনি। কিন্তু পার্থক্য তো ছিল এই যে এখন দুজনের মধ্যেই বোঝাপড়া এসে গিয়েছিল। মাস পেরোল। প্রিয়া একটি কোম্পানিতে চাকরি শুরু করল এবং রোহিতের থেকে আইনগতভাবে ডিভোর্স নিয়ে নিল। সে নিজের জীবন আবার নতুন করে শুরু করার পণ করেছিল। যখন অঞ্জলি এক পুত্র সন্তানের জন্ম দিল এবং হাসপাতালে ভর্তি ছিল, তখন প্রিয়াই প্রথম সেখানে পৌঁছল। সে বাচ্চাটিকে কোলে নিয়ে বলল, আমি এর জন্য পৃথিবীর সেরা মাসি হয়ে দেখাব। অঞ্জলি হাসল। আমি জানি প্রিয়া। সরিতাজি এবং রমেশজি তাদের দুই মেয়েকে দেখলেন
এবং মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালেন। সেই বাড়ি যা একদিন শোকে ডিবেছিল আজ খুশিতে মুখরিত হচ্ছিল। অঞ্জলির মহানুভবতা, আকাশের বুদ্ধিমত্তা, প্রিয়ার অনুশোচনা এবং মা বাবার ক্ষমা সব কিছু মিলে এক ভেঙে যাওয়া পরিবারকে আবার জোড়া লাগিয়েছিল। তো বন্ধুরা, শেষে রমেশজি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি সঠিক ছিল? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এটাও বলবেন যে আপনারা আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা ঘটে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের রূপে সবার সামনে নিয়ে আসি, তাহলে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।